আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আজকে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব। তো গত কয়েকদিন আগে আমি ক্যান্সার বিষয়ে একটি পোস্ট করেছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, আমি সেই পোস্টে আপনাদের ভালো সাড়া পেয়েছি। তো আজ আমি তারই ধারাবাহিকতায় আমি ক্যান্সার নিয়ে আরেকটি দ্বিতীয় পর্ব করতে চাচ্ছি। তো দ্বিতীয় পর্বে আমার বিশেষ পরামর্শ থাকবে এই, যারা ক্যান্সার চিকিৎসা করার জন্য ইন্ডিয়াতে আসতে চাইতেছেন তাদের জন্য। তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করব যে আপনারা সবাই অনেক উপকৃত হবেন। তো এখানে আমি মোটামুটি আলোচনা করব ক্যান্সার চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়াতে কিভাবে আসব, আসার পূর্বে আমাদের কি কি প্রস্তুতির দরকার, আসার পরে আমাদের কি কি করতে হবে, ইভেন আসার পর থেকে বাসায় ফেরত যাওয়া পর্যন্ত আমাদের কি কি করতে হবে। তো মোটামুটি এগুলো নিয়ে আমি আলোচনা করব। আর কিরকম খরচ হতে পারে তো বিষয়ে আমি চেষ্টা করব সামগ্রিকভাবে একটা ধারণা দেওয়ার জন্য। তো আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তো শুরুতে আমি আলোচনা করব যে যখন আপনার রোগীর ক্যান্সার ধরা পড়ে যাবে বা দেশ থেকে ক্যান্সার নির্ণয় হয়ে যাবে, তো এরপর আপনারা কি করবেন। তো শুরুতেই বলেছি যে আপনারা এতটা উত্তেজিত হবেন না, অধৈর্য হবেন না, শান্ত থাকবেন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, রোগীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি আপনারাও যতটা সম্ভব মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করবেন। তো এরপরে আপনারা যেটা করবেন, যদি আপনারা ডিসিশন নিয়ে থাকেন যে হ্যাঁ আমরা দেশে চিকিৎসা করব না, আমরা চিকিৎসার জন্য বাইরে যাব, তো ঠিক আছে, ফাইন। তো বাইরে বলতে সচরাচর যারা বাংলাদেশ থেকে আসতে চান এরা বেশিরভাগ রোগী ভারতে আসেন ক্যান্সার চিকিৎসা করার জন্য। তো যখন রোগীর ডায়াগনোসিস হয়ে গেল ক্যান্সার, ওকে ফাইন, আপনারা আসবেন, আসার জন্য প্রিপারেশন নিয়ে নিছেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম আমরা একটা হসপিটাল নির্বাচন করব এবং সেই সাথে ডাক্তার নির্বাচন করব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার যে ক্যান্সার, দেখেন ক্যান্সারের বিভিন্ন রকম ধরন থাকে, বিভিন্ন রকম ক্যান্সার থাকে, যেমন কি বলে প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাংস ক্যান্সার আমরা যেটাকে ফুসফুস ক্যান্সার বলি, আবার ব্রেস্ট ক্যান্সারকে আমরা যেটা স্তন ক্যান্সার বলি। অনেক সময় অনেক পেশেন্ট পাওয়া যায়, ব্রেন ক্যান্সারের অনেক পেশেন্ট পাওয়া যায়। এছাড়াও আরো কিছু আছে, কিছু গাইনোলজিক্যাল কিছু ক্যান্সার আছে। তো সামগ্রিকভাবে এই ধরনের ক্যান্সারের রোগী আমরা বেশি পেয়ে থাকি। তো দেখতে হবে, আপনারা যখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে চেষ্টা করবেন যে আপনাদের যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার রিলেটেড কোন হসপিটাল, কোন ডাক্তার আমার বাজেট, আমার যে অর্থনৈতিক অবস্থা এর জন্য ভালো হবে, বেস্ট হবে বা উত্তম হবে, আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। যাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী আছেন যারা, তো এরা চাইলে যে ক্যান্সার বিশেষায়িত প্রাইভেট যে হাসপাতাল আছে এখানে আসতে পারেন। যাদের অর্থনৈতিক স্বাবলম্বী তুলনামূলকভাবে একটু কম, এরা চাইলে ট্রাস্ট পরিচালিত যে ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল আছে, তো সেখানে যাইতে পারেন। এছাড়াও যার এর থেকেও তুলনামূলক কম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তো এরা চাইলে ওই আগের ভিডিওতে আমি বলেছি যে সরকারি হাসপাতালে আপনারা চিকিৎসা নিতে পারেন। তো এখানেও সেম হাসপাতালের বিষয়টা আগের ভিডিওতে আমি যেটা বলেছি, ইভেন এখনো আমি যেটা বলবো ওই ক্যাটাগরিটা সেমই থাকবে, শুধু দেশটা পরিবর্তন হবে। অর্থাৎ নিজের দেশে চিকিৎসা করালে আমরা যেরকম হসপিটাল সিলেকশন করতাম সেরকমই রাখবো। আর যখন আমি বাইরের দেশে আসবো, বিশেষ করে ভারতে, তো আমি নিজের দেশের চিকিৎসা করলে যেরকম হসপিটালের যে ক্রাইটেরিয়া দিছি আমি সেরকম রাখবো। এবং বাইরের দেশেও আসতে চাইলে আমি সেটাই করবো, বিশেষ করে যারা আমরা ভারতে আসতে চাইতেছি আর কি। তো এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন এক এক ক্যান্সারের জন্য এক এক হসপিটাল ভালো।
তো আমার যে ক্যান্সার হয়েছে এটার জন্য কোন হসপিটাল ভালো, আমাকে সর্বপ্রথম এটা সিলেকশন করতে হবে। ইভেন ডাক্তার, ইভেন এর সাথে আমার কি করতে হবে, আমার যে খরচের বিষয়টা আছে সেটাও মাথায় রাখতে হবে। তো ধরেন আমার ব্লাড ক্যান্সার হয়েছে, তো ব্লাড ক্যান্সারের জন্য আমার কোন হসপিটালটা ভালো। আবার ধরেন আমার প্রোস্টেট ক্যান্সার হয়েছে, তো আমার প্রোস্টেট ক্যান্সারের জন্য কোন হসপিটালটা ভালো। আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তো ব্রেস্ট ক্যান্সারের জন্য আমার কোন হসপিটালটা ভালো। আবার ধরুন আমার ব্রেন ক্যান্সার হয়েছে, তো ব্রেন ক্যান্সারের জন্য আমার কোন হসপিটালটা ভালো। আবার ধরুন যে আমার কি বলে, ধরেন আমার লাংস ক্যান্সার হয়েছে, তো লাংস ক্যান্সারের জন্য কোন হসপিটালটা ভালো। তো এরকম ভাবে আমার স্পেসিফিক ক্যান্সারের জন্য স্পেসিফিক যে হসপিটালটা ভালো আমার সামর্থ্যের ভিতরে আমি সেই হসপিটালের সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব। তো আমি সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আর সবসময় চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্টটা আপনারা জেনুইন নেওয়ার জন্য। দেখেন আপনারা অনেকে যখন ক্যান্সার হয় বা যে কোনো রোগ হইলেই দেশের বাইরে যখন আসতেছেন তখন আপনারা অনেক উত্তেজিত হয়ে যান, কি করব কি না করবো আপনারা বুঝে উঠতে পারেন না, দৌড়ে ইয়ের কাছে যান, কি বলে বিভিন্ন এজেন্সির কাছে যান, অনেক টাকা পয়সা নষ্ট করেন, গিয়ে এদেরকে বলেন। হ্যাঁ, এজেন্সির কাছ থেকে যে আমরা হেল্প নেব না তা না, অবশ্যই আমরা নেব, বাট আমরা যে অ্যাপয়েন্টমেন্ট নিব এগুলো আমরা জেনুইন নেওয়ার চেষ্টা করব। কারণ আমি এরকম দেখছি আমার কাছেই অনেকে ফোন দিছে বা অনেকে এখানে আসার পর আমার সাথে পরিচয় হয়েছে যে এদের কিছু টাকা পয়সা দেখছে দিক নষ্ট হয়েছে হয়েছে সেটা ঠিক আছে। ইভেন এমনও আছে যে অনেক অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে তারা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বা তারা তাদের যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছিল তারা সেটি নিতে পারে না। তো এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে মাথায় রাখবেন, চেষ্টা করবেন নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তারপরেও যদি না পারেন তখন আপনারা আপনাদের পরিচিত বিশ্বস্ত যে এজেন্সি বা কোনো লোক আছে এদের মাধ্যমে নেবেন, এবং এদেরকে গিয়ে আপনি বলবেন যে আমি এই হসপিটালে যাব, আমার এই ডক্টরের এই ডিপার্টমেন্টের ডক্টরের আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আপনি এই ডিপার্টমেন্টের এই হসপিটালের এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার ভিসার অ্যাপ্লিকেশনের প্রসেসটা করে দেন। এটা যদি করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে আমি মনে করি। তো এরপরে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আমি ভুলে গেছি। আপনারা যারা দেশের বাইরে আসার চিন্তা ভাবনা করবেন চিকিৎসা করার জন্য, তো তো আপনাদের সাথে সেই রকম একজন অ্যাটেন্ডার আনার চেষ্টা করবেন যার মোটামুটি কমিউনিকেশন দক্ষতা খুবই ভালো, বিশেষ করে ইংরেজিতে সাথে যদি হিন্দি কমিউনিকেশন ভালো থাকে সেটা আরো ভালো। সবসময় এটা মাথায় রাখবেন, আপনার কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ডক্টরের কাছে আসবেন, তো আপনার যে সমস্যা, আপনার কি হয়েছে, দেশ থেকে কি বলছে, সেটা যদি আপনি ডক্টরকে খুব ভালো মতো বুঝে না বলতে পারেন তো সেটা আপনাদের জন্য অনেকটা প্যাথেটিক বিষয় হয়ে যায়। কারণ আমার বিষয়টা যদি আমি ডক্টরকে ভালো বুঝাতে না পারি তো তাহলে সেক্ষেত্রে আমার রোগ নির্ণয় করতে বা আমার চিকিৎসা করতে বা আমার অন্যান্য সেবা পেতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় বলবো যে আপনারা অ্যাটেন্ডার হিসেবে যাকে আনবেন, সেটা দ্বিতীয় পার্সন হোক বা তৃতীয় ব্যক্তি হোক, আপনারা তাকে নিয়ে আসার চেষ্টা করবেন যার মোটামুটি ইংলিশে এবং হিন্দিতে বা ইংলিশ অথবা হিন্দি দুইটা ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাটলিস্ট মোটামুটি তার কমিউনিকেশন দক্ষতা খুবই ভালো। এটা হলে আপনাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলোর পরবর্তী যে ধাপ থাকবে সেগুলো আগায় নেওয়ার জন্য আপনাদের জন্য অনেক সহজ হবে। তো এরপরে আপনারা কি করলেন, অ্যাপয়েন্টমেন্ট নিলেন, আপনাদের অ্যাটেন্ডার বাছাই করলেন, তো এরপর আপনারা ভিসার অ্যাপ্লিকেশন করলেন। ভিসার অ্যাপ্লিকেশন করার পর আপনারা একটা ডেট নিলেন, তো ডেট অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনারা ভিসার অ্যাপ্লিকেশন সাবমিশন করলেন। তো এরপর আপনারা ভিসা পাওয়ার জন্য ওয়েট করলেন। তো ঠিক আছে, ভালো, যখন আপনারা ভিসা পেয়ে গেলেন এরপরে আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে অনুকূলে আপনারা একটা নির্দিষ্ট দিনে আপনি ইন্ডিয়াতে আসলেন। তো আসার পরে যেটা সর্বপ্রথম চেষ্টা করবেন সেটা হলো আপনি যে হসপিটালের যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিছেন আপনি সেই হসপিটালের সাথে কমিউনিকেশন করবেন। সেটা এয়ারপোর্ট থেকে বা আসার আগে করতে পারলে বেটার। তো কমিউনিকেশন করার পরে আপনারা সেই হসপিটালে আসবেন। আসার পরে সেখানে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে আপনি সেই হসপিটালে রিপোর্ট করবেন। তো হসপিটালে রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে এরপরে আপনাদের যেটা প্রথমে দরকার হবে বা যে বিষয়টা খুব ইম্পর্টেন্স দিয়ে দেখবেন, আপনার হাসপাতালের আশেপাশে
আপনার সামর্থ্যের ভিতরে একটা রেসিডেন্স প্লেস খুঁজবেন, অর্থাৎ যেখান থেকে আপনি ইজিলি আপনার হাসপাতালে যাতায়াত করতে পারবেন বা আপনার রোগীর জন্য সেটা খুব সহজ হবে, যাইতে আসতে যাতে খুব একটা বেশি সময় না লাগে। চেষ্টা করবেন সবসময় ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে রাখার জন্য, অর্থাৎ যেখান থেকে আপনি চাইলে 5 থেকে বা 10 মিনিটের ভিতরে হাইটেই হাসপাতালে যাইতে পারেন। আর যদি একটু দূরের রাস্তা হয়, সেটা 20 মিনিট বা 15 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা, তাহলে ওই রেসিডেন্সটাই নেওয়ার চেষ্টা করবেন হাসপাতালের পাশাপাশি যে হসপিটালের নিজস্ব ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ হসপিটাল বা বাসার নিজস্ব ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা যে বাসায় থাকবেন সেই বাসার নিজস্ব গাড়ি দিয়ে আপনাদেরকে হসপিটালে যে কয়বার যাওয়া আসার দরকার হবে, এরপরে আপনারা কি করবেন, সেই হসপিটালে যাবেন আসবেন। তো মোটামুটি হয়ে গেল, আপনাদের বাসস্থানও হয়ে গেল, হসপিটালে রিপোর্টও করা হয়ে গেল। এরপরে আসলো আপনাদের চিকিৎসার ধাপ শুরু হবে। তো শুরুতেই বলছি যে ক্যান্সারের রোগ মানে ক্যান্সার স্টেজটা নির্ণয় করতে চিকিৎসা শুরু করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো আমরা কি করব, যত দ্রুত সম্ভব আমরা ক্যান্সার স্টেজটা বা ধাপটা বা এর তীব্রতা কিরকম হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। জানার চেষ্টা করার পরে আমরা ডক্টরের সাথে তখন আমরা আলোচনা করব যে আমার রোগীর কি কি সমস্যা, এবং ডক্টর এটা আপনাদের নিজেরাই বলে দেবে যে আপনার রোগীর এই হয়েছে, তো আমরা এইভাবে ট্রিটমেন্ট পলিসি সাজাবো। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো এরপরে আপনাদের তো একটা ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, তো এই বিষয়টা নিয়ে আপনারা ডক্টরের সাথে সুন্দর করে আলোচনা করবেন, বা হাসপাতালের যে ফাইন্যান্সিয়াল সেকশন থাকে সেখানেও আলোচনা করবেন। ইভেন আপনার কতদিন সময় লাগবে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে, সেটা নিয়েও আপনারা আলোচনা করবেন। তো ধরেন যদি 3 মাস বলে বা 6 মাস বলে, তো তাহলে আপনারা কি করবেন, আপনারা ডক্টরের সাথে সেভাবে আলোচনা করে, যদি মিনিমাম 3 মাস বলে, তাহলে আপনারা এখানে এসে একটা কাজ করবেন, আপনারা এখানে আসার পরে এফআরআরও তে রেজিস্ট্রেশনটা করে রাখবেন। আর রেজিস্ট্রেশনটা করে রাখার সুবিধা এই, তো আপনার যদি 3 মাস বা 6 মাসের বেশি থাকা লাগে, তাহলে আপনি পরবর্তীতে ভিসাটা খুব সহজেই এক্সটেনশন করতে পারবেন। আপনার জন্য খুব ইজি হবে ভিসাটা এক্সটেনশন করা। এফআরআরও রেজিস্ট্রেশনটা যদি না করেন, তাহলে আপনার পরবর্তীতে ভিসা এক্সটেনশনটা করতে কিছু ক্ষেত্রে অনেকটা জটিলতা হয়ে যেতে পারে। তো এখন বলতে পারেন যে তাহলে আমার এফআরআরও রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে? বেশি কিছু না, আপনার ভিসা, আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার পাসপোর্ট, আর আপনি যে বাসাতে থাকবেন সেই বাসার সেই বাসার অ্যাড্রেসে একটা সি ফর্ম লাগবে। তো মোটামুটি 4টা জিনিস হলে আপনার স্বাভাবিকভাবে ভিসার রেজিস্ট্রেশন, এফআরআর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। তো মোটামুটি আবেদন করে রাখলেন, এফআরআর রেজিস্ট্রেশন পেয়ে গেলেন, এরপর আপনার রিল্যাক্সে আপনি আপনার রোগের ট্রিটমেন্ট শুরু করতে পারলেন বা ট্রিটমেন্ট শুরু করলেন। তো এভাবে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। এরপর আপনার ডক্টরের যে পরামর্শ দেবে, আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেভাবে কাজ করবেন। 3 মাস পরে ডক্টর যদি বলে যে হ্যাঁ এখন ঠিক আছে, আপনি রোগী বাসায় নিয়ে যেতে পারেন, তো আপনি চাইলে দেশেও নিয়ে যাবেন। আর যদি ডক্টর বলে যে না, আপনার রোগীর এই কন্ডিশনে আছে, এখন আমরা একটা সার্জারি করতে চাইছি, তো যদি আপনার সার্জারির জন্য প্রিপারেশন থাকেন, তো তাহলে আপনি সার্জারি করবেন। আর যদি প্রিপারেশন না থাকে, তাহলে সেটা আপনার ডক্টরকে বুঝিয়ে বলবেন। আপনার ডক্টর সে আপনার পরিবেশ পরিস্থিতির উপরে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনাকে একটা খুব ভালো একটা সমাধান দিয়ে দিবে। তো মোটামুটি এই পরামর্শগুলোই আমার রইলো আপনাদের সবার প্রতি। তো আশা করি আপনারা যদি আমার এই পরামর্শটা শুনেন বা মানার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে। তো আর একটা বিষয় হঠাৎ করে মনে পড়লো, আমি বলে রাখি, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা আছে। তো আপনারা যখন হসপিটালে আসবেন, আসার পরে কিছু কিছু রেসিডেন্স এরিয়াতে যাবেন, তো ওইখানে অনেক রকমের দরবেশ বাবা পাবেন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আপনারা কেউ নেগেটিভলি নেবেন না। আর এদের দ্বারা, এই দরবেশ বাবার দ্বারা আমাদের অনেক উপকার হয়, এটা স্বীকার করে, অনেক সময় হেল্প নিতেও হয়। আর সেটাও ঠিক আছে, দরকার হলে নিবেন না যে তা না, দেশের বাইরে। কিন্তু এই বিষয়ে একটু সাবধান থাকবেন এই জন্যে যে কিছু কিছু ক্ষেত্রে এদের দ্বারা উপকারের থেকে অপকারটাই বেশি হয়। তো আপনি কার কাছ থেকে
প্রকৃত উপকারটা পাবেন সেটা আপনার নিজেকে নির্ধারণ করতে হবে, তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন। যেমন কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে এমন হবে যে আপনার রোগের এমন একটা অবস্থায় আছে যে আপনার রোগের সার্জারি লাগবে, কিন্তু সার্জারিটা এখন করা যাবে না, ডাক্তারে বলে দিচ্ছে আপনার 6 মাস পরে বা 3 মাস পরে সার্জারি করা লাগবে। তো আপনি একটা ডিসিশন বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েন যে কি ব্যাপার, দেশ থেকে সার্জারি কথা বললো, ডাক্তার এখানে বললো যে 6 মাস পরে করবে, তো আমি এতদিন কি করব, বাড়ি যাব না আর একটা ডক্টর দেখাবো। তো তখন দেখা যায় যে সেই আপনার দরবেশ বাবা এসে হাজির হয়, আমার পরিচিত এক হসপিটাল আছে বা ডক্টর আছে, গেলে সার্জারি করে দিবে। আপনারা ভুল করেও এই ধরনের পথে পা বাড়াবেন না। কেন? হ্যাঁ, একটা সেকেন্ড অপিনিয়ন আপনারা নিতে পারেন, ভালো একটা ডক্টরের পরামর্শ এটাই করতে পারেন, ঠিক আছে, কিন্তু ওই যে অপারেশন ডাক্তার করে দেবো চলো, এরকম ভুলটা করবেন না। কেন করবেন না? কেননা আপনার রোগের জন্য যেটা করলে ভালো হবে সেটা ডক্টরে বলছে। ডক্টর আপনার রোগীকে অবজারভেশন করছে, সে তার প্রাথমিক টেস্ট করছে, রিপোর্ট করছে, রোগীর ফিজিক্যাল কন্ডিশন দেখছে, তো দেখেই তো উনি বলছে যে 6 মাস পরে করতে হবে অপারেশন, বা কেমো 6 মাস পরে দিতে হবে। তো ওইটা তো ডক্টর দেখে তো ডক্টরে ভালো জানে, তাই না? যে ডক্টর না সে তো আর ওইটা জানবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আমি আবারও বলতেছি, বিষয়টার জন্য সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি আপনাদের সতর্কতার জন্য আমি বলতেছি। তো এই ছিল স্বল্প পরিসরে কিছু পরামর্শ যারা দেশের বাইরে, বিশেষ করে ইন্ডিয়াতে আসতে চান চিকিৎসার জন্য। তো এটা যদি ফলো করেন বা অনুসরণ করেন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।